Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello viewers, welcome to our online class. I am Nuruzzaman Mullah, English lecturer, Kapashia Central School and College, inviting you to join with us. Dear students, today we will lead a class for intermediate second year about transformation. Well, before starting my class, I am requesting all of you to share my lecture more and more so that rest of the students who are waiting or staying at home due to corona or lockdown can watch my class and get some benefits. Dear students, welcome to my lecture. Let's come to the point and start our class. Intermediate second year ছাত্র ছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনেক দিন পর তোমাদের জন্য ক্লাস নিয়ে হাজির হলাম। আর বিশ্বাস করতে চাই তোমরা ভালো আছো, ভালো ছিলে, পড়াশোনা করছো, পড়াশোনার সাথেই ছিলে। তো অনেকগুলো ক্লাস আমরা ফার্স্ট ইয়ারের জন্য করেছি, যেহেতু অনলাইন বেসড ক্লাস ছিল। আমি আশা রাখতে চাই ওই ক্লাসগুলো তোমরা দেখেছো। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা এখনো আমি করাইনি, আজকেই শুরু করব ফর দ্য সেকেন্ড ইয়ার about transformation of sentences. চলো আমরা ক্লাসে চলে যাই, সরাসরি ক্লাসে ঢুকে যাই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক বিশাল একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা শেষ করতে আমাদের 4 দিন সময় নেব, 4টা ক্লাস নেব আমি। 4টা ক্লাসে আশা করি সমস্ত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শেষ হয়ে যাবে। তো আজকে যা করব সেটা হলো পার্ট অফ ট্রান্সফরমেশন সেন্টেন্সেস, যেটাকে তোমরা সবাই একটু কঠিন বলেই ধরে থাকো। সবাই একটু কঠিন বলেই জানি, মানি, বিশ্বাস করি। আসলে পৃথিবীটা তখনই সহজ যখন আমরা বিশ্বাস করি বিষয়টা সহজ, আর পৃথিবীটা তখন কঠিন যখন আমরা এটা বিশ্বাস করে নেই যে এটা কঠিন। ফর এক্সাম্পল, একটু উদাহরণ দিলে তোমাদের বিষয়টা আরেকটু স্পষ্ট হতে পারে। ধরে নাও তুমি জানো না, রাস্তার কোনো সীমা তুমি জানো না, অসীম রাস্তা দিয়ে চলছো, গহীন বনের ভিতর দিয়ে চলছো, ডেঞ্জার জোনের ভিতর দিয়ে চলছো, তোমার কিচ্ছু জানা নেই, এখানের ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। কেউ এখান দিয়ে আসতে পারছে না, তুমি রাত 12টার সময় গুটগুট হেঁটে চলে যাচ্ছ। সবাই তো অবাক, আরে এই দিক দিয়ে আসলি কি করে, কে দিয়ে গেল? কেউ না, তো আসলি কি করে? আসলাম মানে এভাবেই চলে আসছি। ভয় পাসনি? না, ভয় পাবো কেন, কি হয়েছে? আল্লাহ, ওইখানে তো এই অবস্থা, ওই অবস্থা, 22 সোফা, 23 সোফা, 24 সোফা ওইখানে বসে থাকে, তার বুকে সুখ থাকে, পিঠে সুখ থাকে, হাতে পায়ে খাবাস করে ধরে ফেলে। এই তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে, আসলে তো এখানে খুব ডেঞ্জার অবস্থা, বড় আম গাছ আছে, জাম গাছ আছে, বেল গাছ আছে, এটা তো ভুতুরে অবস্থা। ঠিক রাত 12টায় চলে গেছো, দুপুর বিকেলবেলা তুমি এখান থেকে হেঁটে হেঁটে একা আবার যাচ্ছ। একা আসলে ওই জাম গাছের আগেই দেখবা ভয় হাতে পা কাঁপা শুরু করছে। এই বুঝে 4 সোফা, 10 সোফা, 20 সোফা চোখের সামনে এসে দাঁড়ালো। বিষয়টা কিন্তু সেটাই। যখন তুমি জানলে না কোনো ভয়ের কারণে, কোনো ভয় নেই, চলে গেছো। এখন যখন তুমি এটার ভীতিকর অবস্থা জেনেছো, রাইট ও রং, সত্য মিথ্যা পরের কথা, কিন্তু তোমার ভিতরে যে ঢুকে গেছে এই কিন্তু ভয় পেয়ে গেছো। ট্রান্সফরমেশনের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই চ্যাপ্টারটা অনেক কঠিন। এটা টিচাররা বলে, আমার বড় ভাই বলেছে, আমার ছোট বোন বলেছে, আমিও পড়েছি, ক্লাস 9 থেকে পড়ছি, এখনো পর্যন্ত পড়ছি, আরও পড়বো। সব সময় এটা কঠিন। আমরা শিখি কঠিন, যারা শিখায় তারাও বলি কঠিন, আমিও বলছি কঠিন। হ্যাঁ, কেন আমিও শুনেছিলাম এটা কঠিন। তো এই কারণে সবচেয়ে কঠিন জায়গাটাই যদি একটু সহজ করা যায়, তাহলে সহজগুলো তো আরও সহজতর হয়ে যাবে। এই কারণে আজকে চলো আমি শুরু করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে। আমি একটু লিখে নিই সিম্পল। সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, এইটুকু শেখার জন্য আমরা করব অনেক পরে। আমরা আজকে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জ করব না। আমরা আজকে শিখব শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কাকে বলে, কি হলো সিম্পল, কি কমপ্লেক্স, কি কম্পাউন্ড, এতটুকু শিখলে করা কোনো বিষয় না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য আমি জাস্ট 9টা লাইনের ব্যবহার করব। কয়টা লাইন? 9টা লাইন ব্যবহার করবে। 9টা লাইন যারা মুখস্থ করে দিতে পারবে, 9টা লাইনের মধ্যে 3 9 27, 26টা ওয়ার্ড, এই 26টা ওয়ার্ড যারা মুখস্থ করতে পারবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তাদের জন্য কখনো কোনো বিষয় হবে না। তার আগে সিম্পল কি, কম্পাউন্ড কি, কমপ্লেক্স কি সেটা জানবো। দেখো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা 3 প্রকারের সেন্টেন্স।
এই সেন্টেন্সগুলো জানার জন্য আমাদের আগে ক্লজ সম্পর্কে জানতে হবে। CLAUSE, ক্লজ। এই ক্লজ সম্পর্কে জানতে হবে। ক্লজটা কি? ক্লজটা কি? ক্লজের সংজ্ঞাটা কি? ক্লজের সংজ্ঞা হলো, ক্লজ হলো বাক্য বা বাক্যাংশ। ক্লজটা কি? বাক্য বা বাক্যাংশ। হোয়াট এভার, যাই লেখা থাক না কেন বইয়ের মধ্যে, আমার কথাগুলোই শোনো, আমি যা পড়াচ্ছি। ক্লজ হলো বাক্য বা বাক্যাংশ। ক্লজটা বাক্যও হতে পারে, বাক্যাংশও হতে পারে, ঠিক আছে? যখন এটা বাক্যাংশ তখনও ক্লজ, যখন এটা বাক্য তখনও ক্লজ। আচ্ছা, তাহলে আমরা বাংলায় বুঝলাম ক্লজ কি? একটি বাক্য বা একটি বাক্যাংশ। তাহলে ক্লজের শর্ত কি? হ্যাঁ, ক্লজ হলো একটি বাক্য বা বাক্যাংশ যার মাঝে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট বা ফাইনাইট ভার্ব থাকবে। বোথ আর কারেক্ট, ফিনিট বলো ফাইনাইট বলো যাই বলো না কেন, বোথ আর কারেক্ট। তাহলে কি করতে হবে? ক্লজ হলো একটি বাক্য বা বাক্যাংশ যার মাঝে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকবে। যেটার মধ্যে ফিনিট ভার্ব থাকবে না সেটা ক্লজ হবে না, সেটা ফ্রেজ হয়ে যাবে। কি হয়ে যাবে? ফ্রেজ হয়ে যাবে। তাহলে ক্লোজ হওয়ার জন্য শর্ত কি? ক্লোজ হওয়ার জন্য শর্ত ওইটার ভিতরে একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব থাকতে হবে। হিয়ার ইজ এ কোয়েশ্চেন, একটা প্রশ্ন জাগে, স্যার ফিনিট ভার্বটা কি সেটাই তো বুঝি না। ফিনিট ভার্বটা কি সেটাই তো বুঝি না। হ্যাঁ, চলো আমরা ফিনিট ভার্বটাকে বুঝে নেই। সেন্স থাকতে হবে ক্লিয়ার, ধারণাটা ক্লিয়ার থাকলে তো ট্রান্সফরমেশন কয় হাজার সেন্টেন্স মুখস্থ করবে, কত লক্ষ সেন্টেন্স মুখস্থ করবে। তুমি পুরা অ্যাডভান্স বই মুখস্থ করে ফেলেছো ট্রান্সফরমেশনের, কিন্তু আমি যখন কোশ্চেন করেছি আমি আমার মাথা থেকে একটা সেন্টেন্স তৈরি করে দিলাম। তাহলে তোমার এই সেন্টেন্স মুখস্থ করে লাভটা কি? অতএব সেন্টেন্স মুখস্থের দিন শেষ। এবার শুধু সূত্র শিখার বাংলাদেশ। সূত্রকে শিখো, যা জানার তা শুধু জানো, ট্রান্সফরমেশন জীবনের তোরে ক্লিয়ার হয়ে যাবে। ক্লজ বাক্য বা বাক্যাংশ যার মাঝে একটি সাবজেক্ট একটি ফিনিট ভার্ব থাকবে। এখন ফিনিট ভার্বটা কি? ফিনিট ভার্ব কি? সহজ কথায় এক কথায় শিখো। ফিনিট ভার্ব হলো যে ভার্ব, বাংলায় লিখি আমি, যে ভার্ব টেন্স গঠন করে। কি গঠন করে? টেন্স গঠন করে। এক কথায় একটা সেন্টেন্সকে, প্রত্যেকটা সহজ কথা, সেন্টেন্স মানেই টেন্স। যেই সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড লিখবে ওয়ার্ডের ভিতরে যদি টেন্স না থাকে ওটা সেন্টেন্স হতে পারে না। সেন্টেন্স মানেই টেন্স। আর যে ভার্ব টেন্স গঠন করবে সে ভার্বের নাম কি? ফিনিট ভার্ব। ফর এক্সাম্পল, আমরা একটু উদাহরণ দিলে বিষয়টি আরেকটু ক্লিয়ার হবে। I made a box. What kind of tent is it? এটা কোন প্রকারের টেন্স? I made a box, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে মেডটা হলো ভার্বের টু ফর্ম। ভার্বের টু ফর্ম। টু ফর্ম মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। I made a box, I made a box, এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা কি দেখেছিলাম? এই মেড দেখেছিলাম, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এই মেড দেখে এখানে ছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, এই মেডটা হলো ফিনিট ভার্ব, FV, ফিনিট ভার্ব। ক্লিয়ার? এবার আসো আবার বলি, I bought a car made by India. বলেছি I made a box, past indefinite tense, made দেখে চিনেছি, মেডটা হলো ফিনিট ভার্ব। আবার বলেছি I bought a car made by India, কোন টেন্স? It is also past indefinite tense, এটাও কি পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু প্রশ্ন এবং পার্থক্যটা হলো, এখানে মেড দেখে আমরা চিনেছি সাবজেক্টের পাশে যে ভার্বের ফর্ম বসেছে সেটা টেন্স গঠন করেছে। এখানেও সাবজেক্টের পাশে যে ভার্বটা বসবে এটা টেন্স গঠন করবে এবং এটাই টেন্স গঠন করেছে। আর এটা ভার্ব টু হওয়ার কারণে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিন্স ইট ইজ ফিনিট ভার্ব। তাহলে এখানে মেড ছিল ফিনিট ভার্ব, এখানে বট হলো ফিনিট ভার্ব। কেন ফিনিট ভার্ব? কারণ এখানে মেডটা টেন্স গঠন করেছে, এখানে বটটা টেন্স গঠন করেছে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো, MADE মেড, তৈরি করা। MADE মেড,
এটাও তৈরি করা, এটার স্পেলিং যা, এটার স্পেলিংও তা, এটাও একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে, এটাও একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। তারপরেও এটা ফিনিট ভার্ব, এটা কিন্তু ফিনিট নয়, এটা হলো নন ফিনিট ভার্ব। বুঝতে পেরেছ? ফিনিট কাকে বলে বুঝতে পেরেছ? ফিনিট ভার্ব সেটা যে ভার্বটা টেন্স গঠন করে। যখন এই ভার্বটা টেন্স গঠন করবে তখন ফিনিট ভার্ব, যখন টেন্স গঠন করবে না তখন অবশ্যই নন ফিনিট ভার্ব। তাহলে মেডটা এখানে ফিনিট, এখানে নন ফিনিট। কারণটা কি? এখানে টেন্স গঠন করেছে, এখানে সে টেন্স গঠন করেনি, সে কমপ্লিমেন্টের জন্য ব্যবহৃত হয়েছে, সেন্টেন্সটার অর্থ কমপ্লিট করার জন্য ব্যবহৃত হয়েছে, টেন্স গঠন করছে বট। একই রকম হলেই ফিনিট ভার্ব নয়। আশা করি ফিনিট ভার্ব বুঝতে পেরেছো। ঠিক এমন একটা ফিনিট ভার্ব লাগবে ক্লজের মধ্যে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে, ক্লজ কমপ্লিট হয়ে যাবে। এটা হতে পারে তোমার কি বলা হয়, কি বলেছিলাম, ক্লজ মানে সেন্টেন্স অথবা পার্ট অফ সেন্টেন্স। এটা পুরোপুরি বাক্য হবে অথবা বাক্যের অংশ হবে, যাই হোক না কেন যদি সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকে তাহলে এটা ক্লজ। এবার আসো, সাবজেক্ট ফিনিট ভার্ব হয়ে ক্লজ। ক্লজ কত প্রকার? ক্লজ 3 প্রকার। ক্লজ কত প্রকার? হ্যাঁ, ক্লজ 3 প্রকার, তোমরা সেটা জানো, আগে ভাগেই জানো। ক্লজ 3 প্রকার, লিখে রাখো। 1 নাম্বার প্রিন্সিপাল ক্লজ, 2 নাম্বার কোঅর্ডিনেট ক্লজ, 3 নাম্বার সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। একটা হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল তো জানোই, প্রধান ক্লজ, তার কোনো সমস্যা নেই। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে ক্লজটা অন্য কারোর উপর ডিপেন্ড করে না। কিসের ডিপেন্ড করে না? অর্থ প্রদান করার ক্ষেত্রে সে ডিপেন্ড করে না, সে নিজেই নিজের অর্থ স্বয়ং সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। এটা হলো ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ। এটা কেতাবি ভাষা, এটা বইয়ের ভাষা, বই থেকে আমরা সেটা জানতে পারি। এটাই আসলে ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি? প্রিন্সিপাল ক্লজ হলো যে ক্লজ তার অর্থ প্রদান করে অন্য কোনো ক্লজের সাহায্য নিতে হয় না, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। এবার আসো আরেকটু, যে ক্লজের মধ্যে একটা সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব থাকে, সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব থাকে, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কি? কোঅর্ডিনেট ক্লজ হলো তার অর্থ প্রদান করতে সাহায্য লাগে। কিসের সাহায্য লাগে? কনজাংশনের সাহায্য লাগে। সহজ কথায় বুঝো, দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল প্লাস কোঅর্ডিনেট কনজাংশন প্লাস প্রিন্সিপাল ক্লজ। আমরা এতটুকুই শেষ করবো আজকে। মানে কোঅর্ডিনেট ক্লজ হলো দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ, মাঝে কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। কোঅর্ডিনেট কনজাংশনগুলো কি? অ্যান্ড, বাট, অর, ইয়েট, নট অনলি, বাট অলসো, আইদার, অর, নেইদার, নট। ঠিক আছে, আগামী ক্লাসে এগুলো স্পষ্ট করব। তাহলে প্রিন্সিপাল ক্লজ হলো যে ক্লজ নিজের অর্থ নিজেই প্রকাশ করে, যেমন আমি বাড়ি গিয়েছিলাম, আমি বাড়ি গিয়েছিলাম, অর্থ শেষ হয়ে গেছে। ঠিক আছে। কোঅর্ডিনেট ক্লজ কি? কোঅর্ডিনেট ক্লজ হলো দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, মাঝে একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। কোঅর্ডিনেট কনজাংশনগুলো কি? অ্যান্ড, বাট, অর, ইয়েট, নট অনলি, বাট অলসো, ইদার, অর, নেইদার, নট। যেমন আমি বাড়ি গিয়েছিলাম এবং বিশ্রাম নিয়েছিলাম। আই ওয়েন্ট হুম অ্যান্ড টুক রেস্ট। তাহলে আই ওয়েন্ট হুম একটা ক্লোজ, অ্যান্ড মানে কি আই টুক রেস্ট আরেকটা ক্লোজ, মাঝে অ্যান্ড। এটা হলো কোঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি? দুইটা প্রিন্সিপাল ক্লজ কিন্তু শুরুটার আগে থাকবে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কি? সাবঅর্ডিনেট কনজাংশন হলো অ্যাজ, দো, ইফ, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, তারপর হলো দো, অলদো, তারপরে রিলেটিভ প্রোনাউন, এগুলো হলো সব কি? সাবঅর্ডিনেট কনজাংশন। তো সাবঅর্ডিনেট কনজাংশন বলবে একটা ক্লোজের আগে, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আর একটা প্রিন্সিপাল ক্লোজ মাঝে কমা। যেমন যখন আমি বাড়ি গিয়েছিলাম আমি বিশ্রাম নিয়েছিলাম। যেমন হোয়েন আই ওয়েন্ট হোম, যখন আমি বাড়ি গিয়েছিলাম, আই টুক রেস্ট কমা। তাহলে হোয়েন আই ওয়েন্ট হোম এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর টোটালটা মিলে হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আসো 3 প্রকার ক্লজ, 3 প্রকার সেন্টেন্স মনে রাখবে। প্রিন্সিপাল ক্লজ মানেই সিম্পল সেন্টেন্স, কোঅর্ডিনেট ক্লজ মানেই কম্পাউন্ড সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লজ মানেই কমপ্লেক্স সেন্টেন্স। আজকে এ পর্যন্তই। ক্লজ কাকে বলে বললাম?
ফিনিট ভার্ব ফিনালাম, প্রিন্সিপাল ক্লোজ কি, যে ক্লোজ তার নিজের অর্থ নিজে প্রকাশ করে, দ্যাট মিনস একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব থাকবে। কোঅর্ডিনেট ক্লোজ কি, দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লোজ, মাঝে কোঅর্ডিনেট কনজাংশন থাকবে, এটা হলো কোঅর্ডিনেট ক্লোজ এবং এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লোজ কি, দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লোজ, শুরুর ক্লোজটার আগে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আর সাবঅর্ডিনেট ক্লোজটাই হলো কমপ্লেক্স সেন্টেন্স। আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থেকে এতটুকু মুখস্থ করো। আগামী ক্লাসে এই যে সিম্পলকে কিভাবে কম্পাউন্ড কমপ্লেক্স করতে হয় এগুলো আমরা বাস্তব চিত্র নিয়ে 9টা লাইনে কথা বলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, এতটুকু বলে আজকের ক্লাস ক্ষান্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।